সকাল দর্শক, শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন। সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। দর্শক, আজ আমরা কথা বলবো ইনফেকশাস ডিজিজ ও ট্রপিক্যাল মেডিসিন নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে বাংলাদেশের পায়োনিয়ার একজন ইনফেকশাস ডিজিজ ও ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ সংযুক্ত আছেন, ডাক্তার হাসিনা নাসরিন। তিনি রেজিস্ট্রার হিসেবে আছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমি চলে যাচ্ছি ডাক্তার হাসিনা নাসরিনের কাছে। আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। জি, যেহেতু আজকে আমরা ইনফেকশাস ডিজিজ ও ট্রপিক্যাল মেডিসিন নিয়েই কথা বলবো, আমরা একটি অলরেডি সংক্রামক ব্যাধির মহামারীর মধ্যে দিয়ে আছি এবং এই বছরটা পুরোটাই এটার মধ্যে দিয়ে আমরা আসলে চলছি এই কোভিড-19-এর মধ্যে দিয়ে। আপনার কাছে আমি যে বিষয়টা নিয়ে প্রথমেই যাচ্ছি, আসলে আমাদের এখন পরিস্থিতি কি বাংলাদেশে, পরিস্থিতি বা বাংলাদেশে করোনা ভাইরাসের কোন ধাপে আছে? একজন ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মনে হয়? ধন্যবাদ, খুবই সুন্দর একটা প্রশ্ন। বাংলাদেশে ইনফেকশাস ডিজিজের মধ্যে এখন চলছে করোনার যেই মহামারীটা, এটা আসলে আপনি তো জানেন সারা বিশ্ব কিন্তু এই প্যান্ডেমিক বা মহামারীতে আক্রান্ত। তো সেটা থেকে বাংলাদেশও এর বাইরে নয়। সারা বিশ্বের মধ্যে এখন কিন্তু দ্বিতীয় যে ওয়েভ সেটা এসে গেছে। প্রথম ওয়েভটা শেষ হয়েছে, ফার্স্ট ওয়েভটা, কিন্তু আমাদের বাংলাদেশের ফার্স্ট ওয়েভটা এখনো কিন্তু রয়ে গেছে। তবে শুরুর দিকে যেমন ছিল, আমরা 20% ইনফেকশন রেট নিয়ে কিন্তু আমরা পিকে চলে গিয়েছিলাম। সেটা থেকে আমরা খুবই ধীর গতিতে এখন কিছুটা নিম্নমুখী, এখন 11-12% রেটটা আছে সংক্রমণের হার। কিন্তু এটা এত ধীরে কমছে যে এখনো ওয়েভটা স্ট্যাটিক কিন্তু নিম্নমুখী। এটা যদি আমরা 5%-এর নিচে নামিয়ে 2 সপ্তাহ রাখতে পারি, তখন আমরা বলতে পারবো যে ফার্স্ট ওয়েভটা সমাপ্তি আমাদের হয়েছে। আর যদি ইউরোপ এবং অন্যান্য ইউকে এইসব দেশগুলোতে যে সেকেন্ড ওয়েভ চলছে, সেটা যেহেতু গ্লোবালাইজেশনের যুগ এখন, যদি সেটার হাওয়াটা বাংলাদেশে আসে, তখন যে ফার্স্ট ওয়েভটা আবার কোথায় গিয়ে থামবে এটা বলা খুবই মুশকিল। জি, আসলে কিছুটা আনপ্রেডিক্টেবল এই সময়ে যে আমরা কোন দিকে যাচ্ছি। একটু এই প্রেক্ষিতে আমি জানতে চাচ্ছিলাম, সামনে তো শীতকাল আসছে, শীতকাল নিয়েও কিন্তু মানুষের মনে এখন একটি প্রশ্ন আসছে যে এই শীতে আবার বাড়বে কিনা এই করোনা ভাইরাসের প্রকোপটা। আপনার কি মনে হয় যে শীতের সাথে কোনো সম্পর্ক আছে, যে শীতকাল আসলে এই প্রকোপ বাড়তে পারে? ধন্যবাদ। আসলে এই যে শীত বা বর্ষা বা গ্রীষ্ম, এই ওয়েদারের সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। আসলে এটা তো নভেল করোনা ভাইরাস, এটা হচ্ছে নভেল, কথাটার অর্থ হচ্ছে নতুন। এটা আসলে আপনারা বা সাধারণ জনগণ, কেন, আমি একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট হিসেবেও আমার কাছে কিন্তু এটা নতুন। তাই 6 মাস 7 মাসের একটা ভাইরাস নিয়ে এই ধরনের আসলে কমেন্ট করার এখনো সময় আসেনি। তবে হ্যাঁ, সামনে শীতে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু অ্যাজমা, সিওপিডি, এইসব যে শ্বাসযন্ত্রের যে সমস্যাগুলা, প্রায় 6-5% কিন্তু মানুষ আক্রান্ত। তো এদের যখন করোনা যদি শীতের সময় এদের এই প্রকোপটা বেড়ে যায় অ্যাজমা এবং সিওপিডির, তার সাথে যদি এই করোনার প্রকোপটা হয়, তখন কিন্তু ওরা কিন্তু কোমরবিড, মানে যাদেরকে আমরা হাই রিস্ক পেশেন্ট বলি, ওদের জন্য কিন্তু এটা ঝুঁকির কারণ হবে। বাচ্চাদের তখন নিউমোনিয়া হয় ঠান্ডাতে, ওদের জন্য এটা ঝুঁকির কারণ হবে। স্ট্রোকটা শীতে বেশি হয়, ওদের জন্য ঝুঁকির কারণ হবে। অবশ্যই শীতে যদি এইসব কোমরবিড পেশেন্টগুলো আক্রান্ত হয়, তাদের জন্য তো ঝুঁকির কারণ হবেই। জি, অবশ্যই। যেহেতু আপনি ইনফেকশাস ডিজিজ নিয়েই কাজ করছেন, আমি একটু জানতে চাচ্ছিলাম, আসলে কোভিড-19 না, সংক্রামক ব্যাধি তো মানবজাতি একটার পর একটার সম্মুখীন হচ্ছে এবং কোনো না কোনো ব্যাধি আমরা আসলে সবসময়ই দেখছি যে ইনফেকশাস ডিজিজ আসছে আমাদের মধ্যে। সেই বিষয়ে আমাদের যারা ডক্টর আছেন, নার্স অথবা হেলথ ওয়ার্কার, আমাদের দেশে কি তাদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কি না এই ধরনের ব্যাধিগুলো প্রিভেনশন অথবা কন্ট্রোল করার ক্ষেত্রে? কারণ আসলে ডাইরেক্ট রোগী দেখা বা একদম সরাসরি রোগীর সংস্পর্শে আসা কিন্তু আমাদের হেলথ ওয়ার্কারদেরই। সেই ক্ষেত্রে আমাদের দেশে তাদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা এই সংক্রামক ব্যাধি নিয়ে? খুবই চমৎকার এবং সময় উপযোগী একটা প্রশ্ন। দেখেন, আমরা বাংলাদেশ হচ্ছে একটা ট্রপিক্যাল কান্ট্রি। ট্রপিক্যাল কান্ট্রি হচ্ছে
একটা নাতিশীতোষ্ণ দেশ, না গরম না ঠান্ডা, গ্রীষ্ম প্রধান দেশ, বর্ষা প্রধান দেশ। তো এরকম একটা কান্ট্রিতে আমাদেরকে কিন্তু ইনফেকশাস ডিজিজের সাথেই বসবাস করে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। এটা হচ্ছে একটা কথা বাংলাদেশের ক্ষেত্রে। দ্বিতীয়ত আমি বলবো যে আগে একটা ধারণা ছিল যে এসব ইনফেকশাস ডিজিজ গুলা মনে হয় পুয়ার কান্ট্রি গুলাতে বা তৃতীয় বিশ্বের কান্ট্রি গুলাতে, আফ্রিকান কান্ট্রি গুলাতে বেশি হচ্ছে, কিন্তু ওই ধারণাটা কিন্তু করোনা ভাইরাস বদলে দিয়েছে এবং ডেঙ্গি বদলে দিয়েছে যে এগুলা হচ্ছে কসমোপলিটন ডিজিজ। এগুলা কিন্তু অ্যাফ্লুয়েন্ট সোসাইটিকে আর ছাড়ছে না, একদম টপ টু বটম আক্রান্ত হচ্ছে। বরং আমি বলতে পারি করোনার ক্ষেত্রে আমাদের শহরে এবং গ্রামাঞ্চলে নিম্ন আয়ের মানুষ এবং যে স্লাম এরিয়াগুলোতে এগুলোতে বরং কম আক্রান্ত হচ্ছে। তাহলে এখন ইনফেকশাস ডিজিজ থেকে যদি আমাদেরকে বেঁচে থাকতে হয় এবং নিরাপদে থাকতে হয়, তাহলে এখন ভাবতে হবে যে আসলে এটার জন্য কি ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার হসপিটাল গুলাতে আমরা ম্যান পাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচার দুটোই কিভাবে আমরা তৈরি করি। আপনি যদি বলেন যে দেখেন গত 4-5 বছর ধরে কিন্তু ডেঙ্গির প্রকোপে আমরা আক্রান্ত হচ্ছি, বছর বছর বর্ষা যখনই চলে যায় সেপ্টেম্বর অক্টোবরে, যেটা এখন চলছে, এই ডেঙ্গিটা কিন্তু আমাদেরকে ছাড়ছে না, বছর বছরই আসছে। তার আগে 2-3 বছর আগে আপনার মনে আছে কিনা চিকনগুনিয়াতে আক্রান্ত হয়েছিল। এখনো কিন্তু আমার চেম্বারে চিকনগুনিয়ার সেই পেশেন্ট গুলো আসে, পায়ে ব্যথা, গায়ে ব্যথা, ক্রনিক আর্থ্রাইটিস তার হয়ে গেছে, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। তারপরে আছে আপনার ম্যালেরিয়া, তো আছে টিবি, আছে এইচআইভি, একটা গ্লোবাল ইনফেকশন আপনি জানেন। তারপর আছে হেলমেন্থিয়েসিস, কৃমির সমস্যাগুলো আমাদের দেশে বাচ্চারা অপুষ্টিতে ভুগে। তারপরে আমাদের দেশে কালা জ্বর আছে, ময়মনসিংহ, গাজীপুর এসব সাইডে। চিটগংয়ের দিকে আছে ম্যালেরিয়া, এই ধরনের ফাইলেরিয়াসিস। আমরা সবসময় এসব অগণিত ইনফেকশনের সাথে আমরা বসবাস করছি। তো উন্নত দেশগুলোতে যেটা হয়, প্রিভেনশন, আইপিসি যেটাকে বলে, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের ওদের প্রত্যেকটা হাসপাতালে যার যার মতো তার কান্ট্রিতে একটা একটা কমিটি হয়। সেই কমিটিতে লিডিং ফিজিশিয়ান হিসাবে থাকে ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। তার সাথে এটা একটা যেহেতু টিম ওয়ার্ক, এটার সাথে এপিডেমিওলজিস্ট থাকে, ভাইরোলজিস্ট থাকে, মাইক্রোবায়োলজিস্ট থাকে, এবং পাবলিক যে হেলথ আছে মানে কমিউনিটি মেডিসিনের ওখানকার ফিজিশিয়ান থাকে। তার সাথে থাকতে হবে যে সেখানকার যে ইঞ্জিনিয়ারিং, যারা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে, যে সুয়েরেজটা কোথায় ফেলতে হবে, তারপরে আপনার কিভাবে একটা নেগেটিভ ভেন্টিলেশন রুম, আপনি তো জানেন ইনফেকশাস ডিজিজ কিন্তু এই যে খুব কন্টাজিয়াস, যেটা যে করোনা ভাইরাসের মতো, এগুলো কিন্তু নেগেটিভ ভেন্টিলেশন রুমে রাখতে হয়, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিটাও। তাহলে হবে কি এই রুমের ইনফেকশনটা আর বাইরে যাবে না, এবং বাইরের থেকে কোনো নজোকোমিয়াল ইনফেকশন এই রুমের মধ্যে আসবে না। জি ডাক্তার হাসিনা নাসরিন, আমি এই বিষয়টিতে আবার আসবো। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, আপনি আমাদের সাথে থাকুন, আমি বিরতি নিয়ে আবার ফিরছি। দর্শক সুরক্ষায় প্রতিদিনের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটা ছোট বিরতির, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও ফিরলাম সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। কথা বলছিলাম ইনফেকশাস ডিজিজ ও ট্রপিক্যাল মেডিসিন নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ আমাদের সাথে সংযুক্ত আছেন, ডাক্তার হাসিনা নাসরিন। তিনি ইনফেকশাস ডিজিজ ও ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, রেজিস্ট্রার হিসেবে আছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমি আবার চলে যাচ্ছি ডাক্তার হাসিনা নাসরিনের কাছে। আপনি বিরতির আগে বলছিলেন বাংলাদেশে আসলে ডাক্তার নার্সদের ট্রেনিং এর কতটা দরকার ইনফেকশাস ডিজিজ নিয়ে। আমি একটু জানতে চাচ্ছি, আসলে আমাদের দেশে আপনি একজন পায়োনিয়ার ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ হিসেবে, এই স্পেশালিস্ট আরো কত তৈরি করা প্রয়োজন, বা আরো আমাদের এটা নিয়ে পড়াশোনার সুযোগ আছে কিনা আমাদের যারা ডাক্তার আছেন তাদের, এটার প্রয়োজনীয়তা বা সুযোগটা সম্পর্কে যদি আপনি বলেন। ধন্যবাদ, খুবই চমৎকার একটা প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন। আমাদের দেশে ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের যে কোর্সগুলো আছে সেটা হচ্ছে বিএসএমএমইউ তে এমডি কোর্সটা আছে, এবং বিসিপিএস এ এফসিপিএস কোর্সটা আছে ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের। তো বাংলাদেশে আমি প্রথম পোস্ট গ্রাজুয়েশন করেছি ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনে। এরপর সর্বমোট মাত্র 8 জন বিশেষজ্ঞ এ পর্যন্ত তৈরি হয়েছে। তো আমি আসছি আপনাকে কেন এত কম সেটার জন্য। তো এখন আরো ব্যাপক হারে
এই কোর্সটা যেহেতু মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন কিন্তু বাংলাদেশে চারটা চারটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যদি এমডি কোর্সটা রেসিডেন্সি কোর্সটা খোলা হয় ট্রপিক ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনে, এবং এটাকে বিএসএমএমইউতেও আরো ব্যাপকভাবে খুলতে হবে। বিএসএমএমইউ কোর্সটা আমরা যেটাতে পাশ করেছি সেটাতেও এখন প্রায় বন্ধের পথে। তারপরে এফসিপিএস শুধু একজন আছে। তো এই কোর্সগুলা কেউ এত কম সংখ্যক আসার কারণটা হচ্ছে আমাদের যে মেডিকেল কলেজ এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো আছে ওখানে আলাদা কোনো ডিপার্টমেন্ট নেই ইনফেকশাস ডিজিজ, আর আলাদা করে কিন্তু কোনো পোস্টও নেই যে শিক্ষক এবং কনসালটেন্ট যে বিশেষজ্ঞ তাদের কোনো পোস্ট নেই। তো যার জন্য মানুষ আসবে এবং এসে কোথায় যাবে? বেসরকারি খাতেও কিন্তু ইনফেকশাস ডিজিজের বেসরকারি মেডিকেল কলেজ বা হাসপাতালগুলোতে কোনো আলাদা ডিপার্টমেন্ট বা ওয়ার্ড নেই। এখন কিন্তু দেখেন এই কিছুদিন আগের সিনারিওটা যদি আপনি চিন্তা করেন, যে প্রথম দিকে যখন কোভিড আসলো আতঙ্কে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ছুটাছুটি করেছে, কোথায় যাবে না ডাক্তাররা বলতে পারছে, না জনগণ বলতে পারছে, না কোনো মানুষ বলতে পারছে। তখন কিন্তু যদি দেখেন যদি প্রত্যেকটা হাসপাতালে একটা করে ইনফেকশাস ডিজিজ ওয়ার্ড থাকতো আলাদা, এবং ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ থাকতো, ইনফেকশাস ডিজিজের ডাক্তার থাকতো, তখন কিন্তু আউটডোর ইনডোরে পেশেন্টগুলো ওই ওয়ার্ডে যেত, ডিপার্টমেন্ট বা ওয়ার্ড নেই। এখন কিন্তু দেখেন এই কিছুদিন আগের সিনারিওটা যদি আপনি চিন্তা করেন, যে প্রথম দিকে যখন কোভিড আসলো আতঙ্কে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ছুটাছুটি করেছে, কোথায় যাবে না ডাক্তাররা বলতে পারছে, না জনগণ বলতে পারছে, না কোনো মানুষ বলতে পারছে। তখন কিন্তু যদি দেখেন যদি প্রত্যেকটা হাসপাতালে একটা করে ইনফেকশাস ডিজিজ ওয়ার্ড থাকতো আলাদা, এবং ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ থাকতো, ইনফেকশাস ডিজিজের ডাক্তার থাকতো, তখন কিন্তু আউটডোর ইনডোরে পেশেন্টগুলো ওই ওয়ার্ডে যেত এবং ওখানে ভর্তি হতো। তাহলে নন কোভিড যে পেশেন্টগুলা যারা অন্য রোগে হাসপাতালে ভর্তি হচ্ছে তারাও নিরবিচ্ছিন্নভাবে ওই বাইরের উন্নত কান্ট্রিগুলোর মতো চিকিৎসা পেত, এবং ডাক্তাররাও সুরক্ষিত হয়ে যেত, রোগীরাও সুরক্ষিত হয়ে যেত, এবং এত হাহাকার সৃষ্টি হতো না। তো ঠিক আছে, হয়নি, এটা প্রথম অভিজ্ঞতা, কিন্তু এটাকে কাজে লাগিয়ে এখন আমাদেরকে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং প্রত্যেকটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের আলাদা ডিপার্টমেন্ট খুলতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক হারে এই কোর্স তো খুলে তারপরে আরো বেশি পরিমাণ বিশেষজ্ঞ বের করতে হবে। এর তো কোনো বিকল্প নেই। জি, যেটা বোঝা গেল আসলে ইনফেকশাস ডিজিজের বিশেষজ্ঞদের কাজ করার সুযোগটা হয়তো আমাদের দেশে কম। তাদের সুযোগ করে দিতে হবে, সুযোগ করে দিলেই হয়তো আমরা এটাকে আরো বেশি কন্ট্রোল এবং প্রিভেনশনের দিকে যেতে পারবো ইনফেকশাস ডিজিজগুলোতে। যেহেতু হাসপাতালের কথা আসলে ডাক্তার হাসিনা নাসরিন, হাসপাতালে যে সংক্রামক ব্যাধি, যেটা আমি প্রথমে বলছিলাম, শুধু তো করোনা ভাইরাস না, আপনি নিজেও বললেন যে সংক্রামক ব্যাধি কত রকমের সংক্রামক ব্যাধি আছে আমাদের। তো এই হাসপাতালগুলোতে আসলে কি ধরনের ব্যবস্থা থাকা উচিত সংক্রামক ব্যাধিগুলো কন্ট্রোল করার জন্য? কারণ এই সংক্রামক ব্যাধি মানেই আমরা জানি একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে হাসপাতালে যদি একজন ইনফেকশাস ডিজিজের রোগী থাকেন, তার থেকে আমাদের যে অন্যান্য রোগীরা আছে তাদের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এই করোনা ভাইরাসের সময় তাই হয়েছে, এজন্য হাসপাতালে রোগীরা ভর্তি হতে পারছিলেন না। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন হাসপাতালগুলোতে আরো কোনো ব্যবস্থা থাকা উচিত? আইপিসিতে কিন্তু অনেক রকম কথাই বলা আছে। আপনি যদি বলেন একটা হাসপাতালে আসলে সংক্রামক ব্যাধি রোগীদের চিকিৎসার জন্য কি ব্যবস্থা থাকা উচিত? ধন্যবাদ। আসলে এই যে ইনফেকশাস ডিজিজ এটা কিন্তু কন্টাজিয়াসও আছে আবার নন কন্টাজিয়াসও আছে। যেমন ধরেন আপনার টিবি, টিউবারকুলোসিস, যে কোভিড-19, এইচআইভি, তারপরে আপনার ধরেন এরকম কিছু কন্টাজিয়াস ডিজিজ আছে যার জন্য আমাদেরকে আইসোলেশন ওয়ার্ডের দরকার হয় এবং নেগেটিভ ভেন্টিলেশন রুম লাগে। যেগুলো ধরেন ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, কোভিড-19 এগুলো চিকিৎসা করতে হলে নেগেটিভ ভেন্টিলেশন রুম লাগে। এটার সাথে সাথে বিএসএল লেভেল 3 অথবা 4 ল্যাব লাগে, যে এগুলা ইনভেস্টিগেশন করার জন্য সেই ওয়ার্ডের পাশেই। তারপর আপনাকে দিতে হবে যে এই যে এবার ভেন্টিলেটর, হাই ফ্লো নেজাল ক্যানুলা বা অক্সিজেন সহ ভেন্টিলেটর ফ্যাসিলিটি, এইচডিইউ ফ্যাসিলিটি, আইসিইউ ফ্যাসিলিটি, এগুলো থাকতে হবে ইনফেকশাস ডিজিজ হসপিটালের সাথে। আর সাথে সাথে যে আইপিসির কথা বললেন, আইপিসির কিন্তু ডাব্লিউএইচওর একটা একদম ক্লিয়ার কাট 5টা স্টেপ আছে, 5টা স্টেপ আছে। 5টা স্টেপের মধ্যে সকল রোগীর সুরক্ষা, ওই যে আমি আপনাকে প্রথমে বললাম যে ইনফেকশাস ডিজিজ ওয়ার্ডটা যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আমরা পুরো হাসপাতালটাকে সুরক্ষা করে ফেলতে পারছি।
একটা আইসোলেশন ওয়ার্ড থাকবে। সেই আইসোলেশন ওয়ার্ডের ডাক্তার, নার্স, আয়া, ওয়ার্ড বয় এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার, এমনকি রিসেপশনিস্ট, সবাইকে কিন্তু আইপিসি ট্রেনিং নিতে হবে। কারণ প্রথম যদি একটা ধরেন আপনার টিউবারকুলোসিসের পেশেন্ট আসলো, তাহলে কিন্তু সেও কিন্তু রেসপিরেটরি অ্যারোসল দিয়ে আরেকজনকে ইনফেক্টেড করলো, তাহলে কিভাবে তাকে রিসিভ করতে হবে একজন রিসেপশনিস্টের কিন্তু সেটা জানতে হবে। তারপর একজন ওয়ার্ড বয় তাকে ট্রলিতে করে নিয়ে আসবে, একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাকে বহন করে নিয়ে আসবে, সবাইকে নিতে হবে এই আইপিসি ট্রেনিংটা। তারপর হচ্ছে স্পেশাল প্রথমটা তো হলো যে সবার জন্য সুরক্ষা, তারপর হলো প্রথমটা হচ্ছে দ্রুততম, মানে দ্রুততম সময়ের মধ্যে তাকে ট্রায়াল সিস্টেমের মাধ্যমে কোভিডের ক্ষেত্রে আর নন কোভিডের ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট, যেমন টিবির ক্ষেত্রে কেমন, যেমন ডেঙ্গির ক্ষেত্রে কেমন, এগুলা সবকিছু থাকবে। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা শুধুমাত্র ওই রোগের কিভাবে হবে, যে ধরেন কোভিডের জন্য স্পেশাল কিছু নিশ্চয়ই পয়েন্ট আছে যে এভাবে এভাবে কোভিড রোগীকে করতে হবে। তারপর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিংটা আসে, যেমন ধরেন শুধুমাত্র ডাক্তার দিয়ে কিন্তু আপনি আইপিসি পুরাপুরি সফল করতে পারবেন না। যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার, এই বিল্ডিং এর স্ট্রাকচারটা কেমন হবে, কোভিড পেশেন্টের জন্য ভেন্টিলেশন লাগবে। যেমন বলে যে দরজা জানালা যদি খোলা হয়, 6 ফিট দূরত্ব হয়, বেড গুলা কেমন হবে, তাদের কি কি বেডের সাথে কি কি ফ্যাসিলিটি থাকতে হবে, ক্যাথেটার, আইভি সিস্টেম, সবকিছু এরকম ধরেন থাকতে হবে। তারপরে হচ্ছে যেহেতু আপনি নিজেই বলেছেন আপনি পায়োনিয়ার, এই সাবজেক্টে আপনি পোস্ট গ্রাজুয়েশন বাংলাদেশে প্রথম, সেক্ষেত্রে আপনারা যারা এই সাবজেক্টে এসেছেন, অল্প কয়েকজনই এসেছেন, তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা আপনাদের কোনো স্টেপ আছে কিনা এই ধরনের কিছুতে সচেতনতা তৈরি করা, বা আমাদের যে নীতি নির্ধারকরা আছেন তাদেরকে বলা যে এই ডিজিজগুলো কন্ট্রোলের জন্য কি কি করণীয়? জি, ধন্যবাদ। আসলে নিয়ম অনুযায়ী হচ্ছে WHO গাইডলাইন অনুযায়ী 250 বেডের হসপিটালের জন্য একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট লাগবে। কিন্তু আমাদের দেশে তো স্বল্পতা রয়েছে, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্টরাই যে এটা ম্যানেজ করবে ইনফেকশাস ডিজিজগুলো, এই ধারণাটা প্রথমে আমরা দিতে হবে পলিসি মেকারদেরকে, জনগণের মাঝে, যে আসলে এটার চিকিৎসাটা কারা করবে এবং কাদের কাছে যেতে হবে। তো আমরা তো বলছি যে সারা বছর ধরে ইনফেকশনটা আমাদের দেশে আসছে, একটার পর একটা, এবং এটা কিন্তু এমার্জিং ডিজিজ। এই যে ট্রপিক্যাল মেডিসিন বললাম, এটা হচ্ছে যে এমার্জিং ডিজিজগুলা সময়ের সাথে সাথে, নাতিশীতোষ্ণ আবহাওয়ার সাথে সাথে, নতুন নতুন রোগের সাথে, সার্স, মার্স, ইবোলা ভাইরাস, জিকা ভাইরাস আমরা যে আসছে, এগুলাকেই বলা হয় ট্রপিক্যাল মেডিসিন, এগুলাই ইনফেকশাস ডিজিজ। তো আমরা তো যতখানে আমাদের সুযোগ হয় আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। আমার চিটাগং মেডিকেল ইউনিভার্সিটি এবং বাংলাদেশের একমাত্র ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ ইনস্টিটিউট কিন্তু একই বিল্ডিং, আমাদের যে অস্থায়ী কার্যালয় ওখানেই কিন্তু ট্রপিক্যাল মেডিসিন ইনস্টিটিউট বাংলাদেশের, ওখানে শুধুমাত্র 3টা ক্লিনিক্যাল পোস্ট এই ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্টের, ওখানেও কিন্তু পোস্ট আরো বাড়াতে হবে। এবং ওখানে কোনো আইসিইউ নেই, কোনো এসডিইউ নেই, কোনো ভেন্টিলেটর এখন হয়তো 2টা 3টা ওরা করেছে, যেহেতু ওটা একটা করোনা হসপিটাল, এবং ওখানেই কিন্তু পিসিআরটা প্রথমে চিটাগং বিভাগে শুরু করা হয়েছে। এটাকেও আরো আপগ্রেড করতে হবে এবং এরকম ইনফেকশাস ডিজিজ হসপিটাল বাংলাদেশে আরো বাড়াতে হবে। এগুলো আমি বারবার বলেছি, এখন আপনাদের মাধ্যমেও আমি আবার বলছি। জি, সচেতনতা আসলে সবার জন্যই প্রয়োজন এই মুহূর্তে। যেহেতু আপনি অন্যান্য ডিজিজের কথা বললেন, আমি আবার একটু করোনা ভাইরাসের দিকেই যাচ্ছি। এই মুহূর্তে কারা আসলে রিস্কে আছে? কারণ প্রথম দিকে কিন্তু আমরা শুনছিলাম যাদের লাংসে সমস্যা অথবা যারা ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই ধরনের রোগীরাই বেশি ঝুঁকির মধ্যে আছেন করোনা ভাইরাসের জন্য। তারা তো আছেনই, এখন কিন্তু সবকিছুই আগের মতো চলছে। যেটা প্রথম দিকে বলা হচ্ছিল লকডাউন, অনেক কিছু বন্ধ ছিল, এখন সবই খুলে দেওয়া হচ্ছে, জীবনের প্রয়োজনেই খোলা হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে কি ঝুঁকির মধ্যে সবাই পড়ে যাচ্ছে না, নাকি কারো কারো ঝুঁকিটা আরো বেশি? আপনি কি মনে করছেন? ধন্যবাদ। সবচেয়ে বেশি ঝুঁকি যদি আপনি বলেন, তাহলে বলবো যে আপনি, আমি, যারা ডাক্তার, ফ্রন্টলাইন ফাইটার, নার্স, হেলথ ওয়ার্কার, তারা হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। তারপর ধরেন যারা এই যে ফ্রন্টলাইন ফাইটার আরো আছে, যেমন নিরাপত্তা বাহিনীর লোকজন, তারপর আছে ধরেন যারা আউটে যাচ্ছে, এই যে মেল পার্সন যারা বা ফিমেল যারা বাইরে ওয়ার্ক করে, যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, যারা ব্যাংকার, যারা দোকানে যাচ্ছে, শপিং এ যাচ্ছে, গ্যাদারিং এ যাচ্ছে। এরপর আছে কোমরবিড পেশেন্ট, যেটা বললেন, এটা হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, সিএলডি,
ক্রনিক লিভার ডিজিজ, তারপরে ধরেন আপনার সিওপিডি, অ্যাজমা, এগুলা যাদের আছে তারা হচ্ছে যে কোমরবিড, মানে তাদের মারাত্মক আকার ধারণ করতে পারে করোনা হলে এরা। আর ঝুঁকিতে আছে হচ্ছে আপনার ধরেন যারা প্রেগনেন্ট। তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে জীবন এবং জীবিকা দুটোই সমান তালে চলতে হবে। জীবন কিন্তু জীবিকার আগে, কিন্তু জীবিকাবিহীন জীবন খুবই শোচনীয়, এটা চলে না, জীবন চলে না জীবিকা ছাড়া। তো এখন লকডাউন বেশি দিন কোনো দেশেই কিন্তু কার্যকর করা যাচ্ছে না, অর্থনীতি একটা বিশাল ব্যাপার, এটা বেশি দিন স্থগিত থাকলে দেশের চাকা বন্ধ হয়ে যাবে। তো সুতরাং আমাদেরকে এখন কি করতে হবে যে ব্যাপক হারে আইসোলেশন সেন্টার এবং ফিল্ড হসপিটাল এবং মেডিকেল কলেজগুলোতে আইসোলেশন ওয়ার্ড খুলে আমাদের টেস্টটা আরো বাড়াই দিতে হবে। যে কোনো জ্বরের রোগী তাকে টেস্টের আওতায় এনে করোনা পেশেন্টগুলোকে আমাদেরকে আইসোলেশন সেন্টার বা ভিতরে ঢুকায় দিতে হবে, এবং লকডাউন না, নিউ নর্মাল লাইফের সাথে আমরা অ্যাডজাস্ট হয়ে মাস্ক, হ্যান্ড ওয়াশ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের আস্তে আস্তে নিউ নর্মাল লাইফের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যতদিন ভ্যাকসিন না আসে ততদিন মাস্কই আমাদের ভ্যাকসিন। জি, এক্ষেত্রে আমি একটু জানতে যাদের হবে তারা আইসোলেশন, আইসোলেশন এবং আইসোলেশন। জি, ডাক্তার হাসিনা নাসরিন, আমি আমার পরবর্তী প্রশ্নে যাব, তার আগে আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে ফিরবো, আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক সুরক্ষায় প্রতিদিনের এই পর্যায়ের সময় হয়ে গেল আরেকটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম ইনফেকশাস ডিজিজ ও ট্রপিক্যাল মেডিসিন নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ আমাদের সাথে সংযুক্ত আছেন, ডাক্তার হাসিনা নাসরিন। তিনি ইনফেকশাস ডিজিজ ও ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ। আমি আবার চলে যাচ্ছি আমাদের বিশেষজ্ঞের কাছে। ডাক্তার হাসিনা নাসরিন, এই যে বিষয়টা এখন একটু জানতে চাচ্ছি, আমাদের যারা ডাক্তার, নার্স বা হেলথ ওয়ার্কার আছেন, উপজেলা লেভেলে কাজ করছেন বা একদম রুট লেভেলে কাজ করছেন, সেখানে দেখা যায় তারা অতটা প্রোটেকশন নিতে পারছেন না নিজেদের জন্য অথবা রোগীদের জন্য। এবং একটা উপজেলা সেন্টারে এমনও দেখেছি একজন ডাক্তার অনেক রোগী একসাথে দেখছেন, অনেক ভিড় থাকে, এটা আমাদের আসলে ডাক্তার স্বল্পতাও একটি বিষয়। সেই ক্ষেত্রে তাদের জন্য আপনি কি বলতে চান এই মুহূর্তে নিজেদের সুরক্ষিত করার জন্য অথবা রোগীদের জন্য তারা কি কি ব্যবস্থা নিতে পারে? ধন্যবাদ, খুবই চমৎকার একটা প্রশ্ন। আসলে আমাদের হেলথ সেক্টরে যতজন ডাক্তার কাজ করে বা স্বাস্থ্যকর্মী কাজ করে তার বেশিরভাগ অংশই কিন্তু উপজেলা এবং ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করে, জেলা লেভেল। তো তাদেরকে আমি বলবো এখন আপনাদেরকে নিউ নর্মাল লাইফের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনাদেরকে আগের মতো আর ওভাবে ফ্রন্টলাইনে খুব কাছ থেকে টাচিং মেথডে পেশেন্ট দেখা যাবে না, রোগী দেখা যাবে না। আপনারা প্রথমত রোগী আসলেই স্ক্রিনিং সিস্টেম, এই যে ট্রায়াস সিস্টেম, সেটার মধ্যে খুব দ্রুত ভাগ করে ফেলবেন জ্বরের রোগীগুলাকে ভাগ করে খুব দ্রুত তাদেরকে কোভিড ওয়ার্ডে নিয়ে যাবেন, এবং কোভিড ওয়ার্ডে নিয়ে তাড়াতাড়ি তাদের স্যাম্পল পাঠিয়ে তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে হবে যে কোনটা সাসপেক্টেড, কোনটা কোভিড, কোনটা কোভিড না। তো এটা সাসপেক্টেড করে তারপর নিজেদের সুরক্ষার জন্য আপনারা তো পিপি পরেই আপনারা পেশেন্টকে দেখবেন, এবং ডনিং এবং ডফিং, এই যে পিপি খোলা এবং পিপি পরা, এটার ব্যাপারে বিশেষ করে খোলা যেটা পিপিটা পেশেন্ট দেখার পর খোলা, এটা সম্পর্কে খুব ভালো একটা ট্রেনিং ওনারা নেবেন। এখন ইউটিউবেও কিন্তু ডনিং ডফিং এর ট্রেনিংটা দিচ্ছে, আর আমাদের বাংলাদেশ সরকারও সিডিসির মাধ্যমে এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে এই ট্রেনিং গুলা দিচ্ছে। সব ডাক্তাররাই এখন ট্রেনিং প্রাপ্ত, মোটামুটি শুরুর দিকে ওটা একটু প্রবলেম ছিল। আর ডিস্টেন্স থেকে 6 ফিটের কাছে পেশেন্টের যাওয়া যাবে না, নন টাচিং মেথডটা ইউজ করতে হবে। এখন পেশেন্টদেরকেও আপনারা কাউন্সিলিং করবেন যে এখন আমরা সুরক্ষিত থাকলে আপনারা সুরক্ষিত, আমাদের প্রয়োজন, বেঁচে থাকার প্রয়োজন আপনাদের জন্য, আপনাদের ডাক্তারদেরকে আপনারা বাঁচায় রাখেন, আপনারা সুস্থ রাখেন। ডাক্তার সুস্থ থাকলে রোগী সুস্থ থাকবে। এই মেসেজটা আপনারা পেশেন্টদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে বুঝাই দিবেন, আর পেশেন্টরাও বুঝে। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে পেশেন্টদের জন্য আমি বলবো যে এখন কিন্তু একটা জ্বরের একটা এপিসোড চলছে বাংলাদেশে, এখন ভাইরাল ফিভার, ডেঙ্গি, কোভিড, কোনটা যে কোন জ্বর বলা যাচ্ছে না। তো পেশেন্টরা এসেই মাত্র, যেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, বলবে যে না না আমার কিন্তু ওই জ্বর না,
মানে সবাই একটা নিজেকে নন কোভিড প্রমাণ করতে জি, চায়। সেই তো ক্ষেত্রে তাদের মধ্যে সচেতনতা তৈরির জন্য এই মহামারীর সময় আপনি সবার উদ্দেশ্যে কি বলবেন, খুব ছোট করে যদি বলেন। হ্যাঁ, খুব ছোট করে আমি বলছি যে সবার উদ্দেশ্যে আমি বলবো যে এই যে যে কোনো মহামারীতে, এখন তো কোভিড মহামারী, জ্বর যদি বলেন তাহলে এখন প্রথমেই সাসপেক্ট করতে হবে এটা কোভিড, এবং আনলেস আদারওয়াইজ প্রুভড প্রথমেই কোভিড টেস্টটা আপনাকে করে কনফার্ম হতে হবে যে এটা কোভিড না, তারপর আমি অন্য জ্বরের জি ইনভেস্টিগেশন জি, করে ডাক্তার হাসিনা নাসরিন, আমরা আসলে একদমই শেষে চলে এসেছি। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা আরো একদিন আপনার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। কোভিড-19 এই সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবার সুস্বাস্থ্য কামনায় আজকের আয়োজনটি এখানেই শেষ করছি।